মেদিনীপুরে বিষ স্যালাইনে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা সাউ। জমে মানুষে টানাটানি একেবারে। 15 দিন পর হাসপাতাল থেকে বেরোলেন, বেরিয়ে এবার বিচারের দাবি করলেন। তিনি তো বেঁচে ফিরেছেন, কিন্তু তার সদ্যজাত সন্তান যে মারা গিয়েছে, তার কি হবে? রেখার সদ্যজাত সন্তান এখানেই মারা গিয়েছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আজ রেখা সাউ, এবং 15 দিন পরে যখন বাড়ি ফিরছেন, তখন বাড়ি ফেরার পর এবার তিনি বিচারের দাবিতে সরব। কারণ 15 দিন পরে হলেও বাড়ি তিনি ফিরেছেন ঠিকই, কিন্তু তার সদ্যজাত সন্তান, তাকে তো ফিরিয়ে আনা যায়নি। ওটিতে নিয়ে গেলাম, সিজার বললো, তারপরে অসুস্থ হয়ে গেলাম, ভুরু স্যালাইন দিয়েছিল। সেই বাচ্চা আমার পেটে ছিল, দম বন্ধ হয়ে গেছে, সেই থেকে আমার অসুস্থ হয়েছে। অনেক কিছু দিয়েছে আমার, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, আর কিছু জানি না। আচ্ছা, সন্তান না নিয়ে বাড়ি ফিরছে? হ্যাঁ, সন্তান না নিয়ে বাড়ি ফিরছি। যারা আমার ক্ষতি করেছে সবাই বিচার চাই। খালি একদম আমি বাড়ি ফিরতে হচ্ছে, সবাই সন্তান নিয়ে যাচ্ছে, আমার বউ কষ্ট, কিন্তু আমি সন্তানই পেলাম না। আমি সবাই বিচার চাই। বুধবার দিন রাত্রে রাত 10টা অব্দি সব সুস্থ, সব ঠিকঠাক ছিল। বুধবার একটা স্যালাইন দিয়েছিল, তারপরে সেই স্যালাইন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে ডাক্তারবাবুরা তখন বেরিয়ে এসে বলছে যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো, স্যালাইন গন্ডগোল হয়েছে বা ইনফেকশন আছে, এই কথাটা বললো। তারপরে বাচ্চা হওয়ার পরে সেই সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে নিয়ে রাখলো। তারপরে গত বৃহস্পতিবার 9টা 10-এ বাচ্চা মারা গেল। ওরা আমাদের দাবি হলো, তো ওবারে যখন তখন যেটা সেটা হচ্ছে, ওবারে আমি তো গরিব মানুষ, ওপরে আমরা বাইরে কিছু ডাক্তার দেখাতে চাই, যাতে কিছু সরকারি সুযোগ ব্যবস্থা যদি পাই, আমরা ডাক্তার বড় ডাক্তারকে দেখাতে পারবো। এর থেকে সাধারণত জলাতঙ্কের প্রতিষেধক অর্থাৎ অ্যান্টি রেবিস বা ধরুন টিটেনাস আপনি কোথায় পাবেন? আর কোথাও না পেলে হাসপাতালে নিশ্চয়ই পাবেন, যে সরকারি হাসপাতালে তো পাবেনই। কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে এই ইঞ্জেকশনগুলো মিলছে না, এই টিকাগুলো মিলছে না। অবশ্য স্বাস্থ্য দপ্তরের দাবি খুব দ্রুতই সমস্যার সমাধান করে দেবে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল, প্রতিদিন হাজারো রোগীর ভিড়। গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল, এই হাসপাতালেই মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। অভিযোগ, 15 থেকে 20 দিন ধরে জলাতঙ্কের টিকা পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন ধরে টিটেনাসের টিকাও অমিল বলে অভিযোগ। এতেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের দুর্ভোগ। বাইরে থেকেই বেশি দামে কিনতে হচ্ছে ভ্যাকসিন। আপনি কি ভ্যাকসিন নিতে এসেছিলেন? হ্যাঁ, ভ্যাকসিন নিতে। কটা ভ্যাকসিন হয়েছে আপনার? প্রথম হয়েছে, দ্বিতীয়টা এসেছি, কালকে ফিরে গেছে। কিসে কামড়েছে আপনাকে? বিড়ালে। এই যে ভ্যাকসিন তো ডেট অনুযায়ী নিতে হয়, না নিলে তো আবার প্রথম থেকে নিতে হয় বলে এমনই শোনা যাচ্ছে। সেটা তো সেখানে ডাক্তারবাবুটা বুঝি আচ্ছা কী হবে না হবে। আমরা ঠিক আছে। পরিবার ভ্যাকসিন নিতে আসছিলাম। কিসের ভ্যাকসিন নেবেন? কুকুরে কামড়ানো ভ্যাকসিন। আচ্ছা, তারপরে আসছিলাম, ভ্যাকসিন নেই। আজ 11টা 12টার দিকে চলে গেছি, আজ আবার আসছি, আজও বলছে নেই। আপাতত ওয়েট করতে হচ্ছে, নাহলে আউটডোর থেকে নিতে হবে টাকা দিয়ে। ক্যানিং মহকুমা হাসপাতালে সাময়িক জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এবং টিটেনাস ইঞ্জেকশন কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি, অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে টিটেনাস ইঞ্জেকশন এবং জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সুব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, একটু সময় লাগছে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সপ্তাহের মধ্যেই সব হাসপাতালে ভ্যাকসিন পৌঁছে যাবে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। এক টুকরো বাংলাদেশের খবর থাক, তার কারণ বাংলাদেশের নতুন করে যুদ্ধ জিকির। সেখানে তরুণদের সরকারি খরচে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং সেনাপ্রধান যারা রয়েছেন তারা মাঝে মধ্যে যুদ্ধের প্রস্তুতির হুঁশিয়ারি দিচ্ছেন। আর এরই মাঝে 162 জন বিদ্রোহী বিডিআর জওয়ানকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। তরুণদের হাতে অস্ত্র, তাদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন জওয়ানরা। এ ছবি বাংলাদেশের রাজধানী ঢাকার। তরুণদের যুদ্ধের জন্য তৈরি করছে ইউনূস সরকার। এভাবেই যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশ।
গণপ্রতিরক্ষা বলতে কিন্তু সীমান্ত প্রতিরক্ষা বোঝায় না। নাগরিকদের প্রতিরক্ষা, নাগরিকদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সমস্ত কার্যক্রমগুলিকে সংগঠিত করা এবং বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিসিপ্লিন শিখবেন না, আপনাদের কাজগুলি হবে বিভিন্ন প্রায়োগিক দিক থেকে, ক্যাপাসিটি বিল্ড আপের দিক থেকে এবং সর্বোপরি বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় সেই দিক থেকেও। একদম প্রাথমিক স্টেজে মৌলিক যে প্রতিরক্ষা সেটা শেখার জন্য এসেছি, যাতে আমাদের ভবিষ্যতে দেশে যদি কোনো সংকট আসে, বহিরা কোনো দেশ যদি দেশে আক্রমণ করে, সেই ক্ষেত্রে যেন আমরা দেশের পাশে দাঁড়াতে পারি, দেশকে যেন রক্ষা করতে পারি, সেজন্য আমরা ট্রেনিংটা শিখছি। বাংলাদেশের তরুণদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ, আর সে দেশের সেনাপ্রধানের গলায় যুদ্ধের হুঁশিয়ারি। আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। সম্প্রতি বাংলাদেশের 6 সেনাকর্তা গোপনে পাকিস্তানে যান, তারপর পাকিস্তানের এক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। জানা গেছে এই দলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকও আছেন। বৃহস্পতিবার 168 জন বিডিআর জওয়ানকে জেল থেকে মুক্তি দেয় ইউনূস সরকার। 2009 থেকে তারা বন্দী ছিলেন। সে বছর ফেব্রুয়ারিতে বিদ্রোহ করেন একদল বিডিআর জওয়ান। তৎকালীন মেজর জেনারেল সহ 57 জনকে হত্যা করা হয়। মোট 74 জনের দেহ উদ্ধার হয়। গত রবিবার সেই ঘটনায় অভিযুক্ত 168 জওয়ানের জামিন মেলে। নিউজ 18 বাংলা। বিদেশ সফরেও ইউনূসের মুখে সেই শেখ হাসিনার কথা। সুইজারল্যান্ডের দাভোসে যখন তিনি সেখানে একটি ভাষণ দিচ্ছেন, সেখানেও তিনি স্বজন পোষণ, দুর্নীতি এইসব প্রসঙ্গই তুলে আনলেন। আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয়েছে, হাসিনা জামানার কুকর্ম, তা নিয়ে গবেষণা করা উচিত বলে তিনি মনে করছেন। বিগত সরকারের দমন পীড়নে তিনি নিজেও জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করলেন মোহাম্মদ ইউনূস। Suddenly a new government emerges, build up the economy again, let the economic machine run, because this whole thing is stopped. And when you try to start the economic machine, you say that machine is completely destroyed because money laundered away from the country. Total amount estimated is about $17 billion. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. The simple way they did it, you let the board of the bank resign. She puts her own people in the board and let her friends and relatives take away as much money as they want by giving them loans. On paper it's a loan. Actually, these loans will never expected to be paid back. So you are literally robbing the whole bank. এ তো গেল ওয়ার্ড 59 এর কথা, কিন্তু ওয়ার্ড 58 সেখানে তো বিল্ডিং প্ল্যানই পাস হয়নি, তারপরেও বহুতল হয়েছে, ফ্ল্যাটও বিক্রি হয়েছে। কলকাতা পুরসভার নজরদারি এড়িয়ে এইসব হলো কিভাবে? খুব স্বাভাবিকভাবেই ট্যাংরাই বেআইনি বহুতল নিয়ে প্রশ্ন উঠছে। গা ঘেঁষে বহুতল, একটা বহুতল হেলে প্রায় আরেকটার ওপর। বাঘাযতীনে হেলে পড়ার পরে পুরসভা বলেছিল বহুতলটি বেআইনি। এবার ট্যাংরাতেও তাই, 6 তলা একটা বাড়ি হেলে পড়েছে, সেটা নিয়ে জোর শোরগোল। এখন পুরসভা বলছে বাড়িটা নাকি বেআইনি, বিল্ডিং প্ল্যানই পাস হয়নি। ট্যাংরার যে বাড়িটি, সেই বাড়িটির কোনো স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি যারা ওনার, যারা বাড়িতে রয়েছেন অকুপায়ার, কেউ দেখাতে পারেননি। কলকাতা পুরসভার কাছেও নেই সেই বাড়ির প্ল্যান স্যাংশন। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, এফআইআর তো নিশ্চয়ই হয়েছে। বাড়ি কি ভেঙে ফেলা হবে সিদ্ধান্ত নিয়ে? এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে। এখানেই প্রশ্ন, বিল্ডিং প্ল্যান ছাড়া বহুতল হলো কিভাবে? 6 তলা বাড়ি তো একদিনে তৈরি হয়ে যায়নি, অন্তত কয়েক মাস ধরে তৈরি হয়েছে। এতদিনে পুরসভার কারো নজরে পড়লো না। কর্পোরেশনের কাছে আসুন, কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিন, নিয়ে বাইরে তৈরি করুন, সেটা বৈধ বাড়ি হবে। সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ফোরে প্রমোটারের হাত থেকে বাঁচতে হবে। ফেলে যাওয়া বাড়ি বেআইনি, গা ঘেঁষে থাকা পাশের বাড়িটিও বেআইনি। এই বাড়িটি আগে তৈরি হচ্ছিল, বাড়িটির নিয়ম না মেনে তৈরি হচ্ছিল বলে কাজ বন্ধের নোটিশ দেয় পুরসভা। স্থানীয়দের দাবি তখন তো পাশের পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্টও তৈরি হচ্ছিল, সেটাও যে বেআইনি সেটা কেন নজরে পড়লো না পুরসভার?
এত গা ঘেঁষে দুটি বহুতল কিভাবে তৈরি হতে পারে? এখন হেলে যাওয়ার পরে অ্যাপার্টমেন্টকে বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করেছে পুরসভা। বহুতল ভাঙারও নোটিশ ছাঁটানো হয়েছে। ট্যাংরার ক্রিস্টোফার রোডে পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট, 6 তলা বাড়ি, 17টি ফ্ল্যাট, এক এক ফ্ল্যাটে এক একটি পরিবার। তারাই জানিয়েছে বহুতলের কেউই পুরসভায় সম্পত্তি কর দেন না। ট্যাক্স দিতেন? না না। হেলা বাড়িতে বিপদ, চারিদিকে যখন শোরগোল তখন ময়দানে পুরসভা। বৃহস্পতিবার ট্যাংরায় হেলে যাওয়া বহুতলের পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুরসভার ইঞ্জিনিয়ার। সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা ফ্ল্যাট, একটু গুছিয়ে একটু ভালো করে থাকার জন্য একটা নিজের ঠিকানা, বহুদিনের স্বপ্ন পূরণ। সেই বহুতলেই হেলে গিয়েছে। পুরসভা বহুতল ভাঙার নোটিশ ছাঁটিয়েছে। এবার এখানকার বাসিন্দারা কোথায় যাবেন? কোনো উত্তরই তারা পাচ্ছেন না। এটা আমি কিনেছিলাম 13 লাখ, কিন্তু একটাও জানলার গ্রিল ফ্রিল কিচ্ছু করেনি। যখনই দেখেছে এইটাই ব্যবস্থা হয়েছে তখন থেকেই আর পাত্তা নেই। ফোন করছি, ফোন তুলছে না। বহুতল হেলে যাওয়ার পর থেকেই প্রমোটারের খোঁজ নেই। তার বিরুদ্ধে ট্যাংরা থানায় এফআইআর দায়ের করেছে পুরসভা। নিউজ 18 বাংলা।